কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড। জাপান বলতে গেলে জাপান না, চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম সবকিছু মিলেই, কারণ ওই এরিয়াতে র ফিশ বা কাঁচা ফিশটা মাঝে মাঝে খাওয়া হয়, বেশি খাওয়া হয়। অন্যান্য এনিমেলের মধ্যে যে ফিশ খায় যারা, যে কার্নিভোর গুলা, তাদের মধ্যে এই প্যারাসাইটটা যেতে পারে। আমরা হিউম্যান, আমরাও যেমন ফিশ খাই এবং সেক্ষেত্রে মাছের মাধ্যমে প্যারাসাইটটা আমাদের মধ্যে চলে আসে, ঠিক তেমনি ফিশ ইটিং যে কার্নিভোরাস গুলো আছে তাদের মধ্যেও এই প্যারাসাইট গুলো যেতে পারে। সেটার মধ্যে শিয়াল আছে, ভাল্লুক আছে, তারপরে সি লায়ন আছে, শিল আছে, ক্যাটস, বিভিন্ন ধরনের বিড়াল, শুধু না, বিড়াল সদৃশ্য যে প্রাণী। এই বিড়াল সদৃশ্য তো একটা প্রাণীর নাম বলতে পারবা? স্যার বোদর। হ্যাঁ, কি কয়? জি স্যার। স্যার বাঘ, সিংহ। ইয়েস, বাঘ, সিংহ এগুলো হচ্ছে ক্যাটস। জি স্যার। আর শিয়াল, হায়না এগুলো হচ্ছে ডগস। জি স্যার। বুঝছো? তো এই বিড়াল সদৃশ্য যে প্রাণীগুলো আছে অর্থাৎ ক্যাটস, মানে ওভারঅল ক্যাটস গ্রুপের যেগুলো যেগুলো মাছ খায়, তাদের মধ্যে যেতে পারে। ওদিকে ভাল্লুক, খ্যাকশিয়াল, সি লায়ন, বিভিন্ন ধরনের শিল মাছ যেগুলো আছে বলি, শিলস বলি যেগুলো, ওগুলোতে এই প্যারাসাইটটা চলে যায়। এই কারণেই ওই তোমার ভেটেরিনারিয়ানরাও এই প্যারাসাইট নিয়ে পড়াশোনা করে। ডিজিজটার নাম কি? হিউম্যানের ক্ষেত্রে এই ডিজিজটার নাম বলা হয় লিবোথ্রিওসেফালিয়াসিস। তোমাদেরকে কোন একটা ক্লাসে আগেই বলছি যে ডিজিজের নামগুলো অনেকটা সহজই আইদার সিস দিয়ে অথবা সিনড্রোম দিয়ে অথবা আর অল্প কিছু ইয়ে দেওয়া হয়, বাট কজিং এজেন্টের অর্থাৎ প্যারাসাইট হোক, ব্যাকটেরিয়া হোক, এই পজিটিভ এজেন্টের নামের সাথে মিল করে অনেক ডিজিজের নাম হয়। ঠিক এটা হচ্ছে তেমনি লিবোথ্রিওসেফালিয়াসিস এই ডিজিজটা, এবং এটা একটা জেনেটিক ডিজিজ। কিভাবে হয়? caused by ingestion of undercooked fish, অর্থাৎ যদি র অবস্থায় ফিশ খায় অথবা হাফ বয়েলড অবস্থায় ফিশ খায়, যেখানে প্যারাসাইটটা মারা যায় না, লার্ভাল স্টেজটা থেকেই যায়, সেই প্যারাসাইট গুলো হিউম্যানের ভেতরে গিয়ে এই ডিজিজ গুলো সৃষ্টি হয়। এই ডিজিজ সৃষ্টি হলে কি কি সিমটম থাকে? অ্যাবডোমিনাল পেইন থাকে, লস অফ ওয়েট থাকে, অ্যানিমিয়া থাকে। অ্যাবডোমিনাল পেইন তো বুঝতেছো, ওয়েট লস সেটাও বুঝতেছো, এনিমিয়াটা কি? রক্ত শূন্যতা। রক্ত স্বল্পতা। হ্যাঁ, গুড, রক্ত শূন্যতা। তো স্লাইড গুলো কি বোঝা গেছে যে পড়লাম যে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু লাইফ সাইকেলে যাব। তার আগে একটু প্যারাসাইট গুলোকে দেখে নিই। এই যে এটি হচ্ছে ডাইফালিবুথিয়াসিস, এর পজিটিভ এজেন্ট। হ্যাঁ, ডাইফালিবুথিয়াম ল্যাটাম বা ডিবোথিওসেফালাস ল্যাটাস। প্রথম ইমেজটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ। দেখতেই মনে হচ্ছে অনেকগুলো, এটা প্যারাসাইট বিশাল বড় মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, একেবারে দেখতে মনে হয় ওর বডি পার্ট মাংসের মতো। এটা ওই স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপিক। দুই ধরনের মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি আছে। একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেটা দেহের প্রস্থচ্ছেদ করে দেখা হয়। আরেকটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেটা কিনা দেহের বাউন্ডারি দিয়ে অর্থাৎ সারফেস দিয়ে দেখা হয় বড় করে। তো এটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ। তাই দেখা যাচ্ছে বিশাল মাংসল একটা প্যারাসাইট, এবং প্যারাসাইটের স্কলেক্স রিজিয়ন। এটা হচ্ছে নরমাল মাইক্রোস্কোপিক ইমেজ, এবং এটাও ওই জেনাসের কিন্তু ভিন্ন স্পিসিসের প্যারাসাইটের স্কলেক্স। দুইটা পার্থক্য কি বোঝা গেছে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। একবার বললে ভালো হতো। আচ্ছা, এ নাম্বার ইমেজটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। নাম শুনছো তো, ইলেকট্রন মাইক্রোস্কোপ, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপ লেভেল 3 তে উঠলে হয়তো ইলেকট্রন মাইক্রোস্কোপিক কিছু বিষয় আসবে, তখন হয়তো আমরা আলোচনা করব, তখন একটু ক্লিয়ার হবে ধারণা। তো এগুলো, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ব্যাপারটা হচ্ছে দুই ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে। একটা হচ্ছে SEM, সেম, আর হচ্ছে TEM, টেম। এই SEM হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপি,
যে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজটা বডির সারফেস, অর্থাৎ বডির সারফেসের উপরে, হ্যাঁ, ভেতরে কিছু দেখা যাবে না, সারফেসের উপর দিয়ে খুব সূক্ষ্মভাবে দেখার জন্য যে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর বডি প্রস্থচ্ছেদ করে একদম ভেতরে সেল, টিস্যু এবং ইনসাইড দ্য সেল কি আছে এই সব কিছু ভালো করে দেখার জন্য যে মাইক্রোস্কোপি সেটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। এটি যদি হয় তাহলে এটি বডির সারফেস দেখা যাচ্ছে না ভেতরে দেখা যাচ্ছে এটা? বডি সারফেস। সারফেস। হ্যাঁ, এই কারণে এই স্ক্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে সারফেস দেখার জন্য এই স্ক্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করা হচ্ছে, এবং এই কারণে বিশাল বড় মাস্কুলার মনে হচ্ছে। আর এটা হচ্ছে নরমাল লাইট মাইক্রোস্কোপ। এই যে আমরা যে মাইক্রোস্কোপ গুলো ইউজ করি এই মাইক্রোস্কোপ দিয়ে এই স্কলেক্সটা দেখা যাচ্ছে। আর সি নাম্বার ইমেজটা হচ্ছে, এটাকে কি বলে, একটা প্রোগ্লোটিড। এক্স্যাক্টলি, এটা একটা ম্যাচিউরড প্রোগ্লোটিড। টাইফালিওপুত্রিয়ার ল্যাটাম এডিপুত্রিয়াসেফালাসের একটা ম্যাচিউরড প্রোগ্লোটিড, এবং এরা কি সেক্সেস সেপারেটেড না হার্মাফ্রোডাইট? হার্মাফ্রোডাইট স্যার, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা, এবং এটা খুব সুন্দর একটা ইমেজ দিছে এখানে। এটা হিস্টোলজিক্যাল ইমেজ। এখানে দেখো, যেমন এটা হচ্ছে ওভি, এটা হচ্ছে ওভারি। হ্যাঁ, এই প্যারাসাইট হার্মাফ্রোডাইট, এই প্যারাসাইটটা এখানে আছে ওভারি। পি, এই যে এটা হচ্ছে টেস্টিস, এই এরিয়াটা। ইউ কোথায়, এই যে এটা হচ্ছে ইউটেরাস। তারপর ভি, এটা ভাইটেলারিয়ান ঝিল্লি। হ্যাঁ, সব খুব সুন্দর করে ইমেজটা দেখা গেছে। আচ্ছা, এটা হচ্ছে সেস্টোড, এই প্যারাসাইটের বডি যে সেগমেন্টেড, এটা মাইক্রোস্কোপ দিয়ে সেগমেন্টেড দেখা। এটা হচ্ছে ফিশের শরীরে, হ্যাঁ, প্লেরোসার্কয়েড স্টেজটা দেখা যাচ্ছে, কারণ ফিশে প্লেরোসার্কয়েডটাই পাওয়া যায়, এবং এই ফিশের ফ্লেশে এটা, ওই ফ্লেশ থেকে নিয়ে এসে এগুলোকে মাইক্রোস্কোপিক ইমেজ করে সুন্দর করে দেখা যাচ্ছে প্লেরোসার্কয়েডটা কি। আচ্ছা, এবার এটা লাইফ সাইকেল নিয়ে আমরা একটু আলোচনা করি। আগে আমরা একটু ইয়ে করে নেই, এটার কোন কোন অ্যানিমেলের মধ্যে আসতে পারে হিউম্যান ছাড়া, মনে আছে? জি স্যার, বিড়াল জাতীয়, ক্যাটস, ফক্স, হ্যাঁ, সিল, শিলস, হ্যাঁ, এগুলোর মধ্যে যেতে পারে। আবার কিছু কিছু বান্দর জাতীয় জিনিস আছে যেগুলো মাছ টাছ মাঝে মাঝে খায়, ওগুলোর মধ্যেও আসতে পারে। হ্যাঁ, তো যেহেতু ওদের মধ্যে যাচ্ছে, তার মানে কি এই প্যারাসাইট গুলো, সরি, এই হোস্ট গুলো, মানে এই যে এই সাইডের হোস্ট গুলো, এখানে হিউম্যান, এখানে আছে ফিশ ইটিং বার্ডস, এখানে ম্যামালস, হ্যাঁ, এগুলো কি তাহলে এই প্যারাসাইটের ইন্টারমিডিয়েট হোস্ট নাকি ফাইনাল হোস্ট? তার ফাইনাল হোস্ট হবে। ফাইনাল হোস্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফাইনাল হোস্ট স্যার। এই প্যারাসাইটের ফাইনাল হোস্ট। আচ্ছা, লাইফ সাইকেলটা তাহলে আমরা দেখি একটু। এই যে ফাইনাল হোস্ট, হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে? কার ছবি? ক্যাটস না ডগ? হ্যাঁ, একটা কুকুরের ছবি। এই কুকুরের মধ্যে, কুকুর বলতে এখানে শুধু কুকুর বোঝায় না, একটা ম্যামালস বোঝাইছে এখানে। হ্যাঁ, any type of mammals, it could be human being or it could be another aquatic mammal, হ্যাঁ, whatever, অথবা ক্যাটস, যাই হোক। এই ম্যামালের মধ্যে এই পরিপূর্ণ প্যারাসাইটটার ফাইনাল হোস্ট বা ডেফিনিটিভ হোস্ট হিসেবে এটি ইউজ করবে। এটাকে কি বোঝাইছে বলো দেখি? স্যার, প্রোগ্লোটিডের ভিতরে যে এগুলা থাকবে, এটা একটা ম্যাচিউরড প্রোগ্লোটিড বোঝাচ্ছে যে, স্যার ম্যাচিউর প্রোগ্লোটিড। হ্যাঁ, এই ম্যাচিউরড প্যারাসাইটটা থাকবে কোথায়? থাকবে হচ্ছে ম্যামালসের শরীরে, ঠিক আছে? তো ম্যামালসের শরীরে থাকবে, এবং ম্যামালসের ফিসিসের সাহায্যে প্যারাসাইটের একটা অথবা এই যে প্রোগ্লোটিড যেটা খসে পড়ে সেটা ফিসিসের সাথে পরিবেশে উন্মুক্ত হবে। ওকে, পরিবেশে উন্মুক্ত হওয়ার পর এটা অ্যাকোয়াটিক রিজনে যখন যাবে, হ্যাঁ, ধরো অ্যাকোয়াটিক পরিবেশে উন্মুক্ত হইল, তখন এই একটা
চারদিকে সিলিয়েটেড হয়ে যাবে, সিলিয়েটেড হয়ে লার্ভাল স্টেজ কোরাসিডিয়াম এ পরিণত হবে। ঠিক আছে, ম্যাচিউরড এগ, হ্যাঁ, যেটা ছিল কিনা এই ম্যাচিউরড প্রোগ্লটিডের মধ্যে ফিসিসের সাহায্যে অ্যাকোয়াটিক রিজিয়নে চলে আসলো, ডিমটা এনভায়রনমেন্টে উন্মুক্ত হইলো। এই যে এই টানগুলো হচ্ছে পানির সংকেত। অ্যাকোয়াটিক রিজিয়নে আসলো এবং এই এগটা পরবর্তীতে পরিণত হয়ে পানিতে কিছুদিন ভেসে থাকবে। আর ভেসে থাকার জন্য তাদের ওই সিলিয়ার প্রয়োজন হয়। কেন ভেসে থাকবে তারা? তারা ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, হ্যাঁ, যে ক্রাস্টাসিয়ান কপিপড, তাকে সার্চ করতে থাকবে। তো সেজন্য তো ভেসে থাকা দরকার তাদের কিছুদিন। তো এই এগটা যখন এই সিলিয়েটেড লার্ভাল স্টেজে পরিণত হলো, এই সিলিয়েটেড লার্ভাল স্টেজটার নাম হচ্ছে কোরাসিডিয়াম। সো ডোন্ট মিক্স আপ উইথ দ্য মিরাসিডিয়াম। মিরাসিডিয়ামটা কই পাওয়া যায়? স্যার ক্রাইনোস্টোমা স্যার, ইয়েলো গ্রাবে। ইয়েলো গ্রাবে, ব্ল্যাক গ্রাবে স্যার। ওটা কোন গ্রুপের প্যারাসাইট? ডাইজেনিয়া স্যার। ডাইজেনিয়ান। সো এটা একটু সতর্ক থাকবা যে কোরাসিডিয়াম, মিরাসিডিয়াম, কেউ ডাইজেনিয়ার ক্ষেত্রে কোরাসিডিয়াম লিখে দিও না, আবার কেউ এই সেস্টোডের ক্ষেত্রে মিরাসিডিয়াম লিখে দিও না। ঠিক আছে, বি কেয়ারফুল। তো এটা অ্যাকোয়াটিক রিজনে, বুঝতেই তো পারছো এখানে পানির সংকেত যে এতটুকু, হ্যাঁ, এটা অ্যাকোয়াটিক রিজনে অবস্থান করছে। তারপর এই কোরাসিডিয়ামটা, হ্যাঁ, এর যখন একটা জু প্ল্যাঙ্কটনকে পেয়ে গেল, এই জু প্ল্যাঙ্কটনের, হ্যাঁ, মধ্যে জু প্ল্যাঙ্কটনটা যদি এই কোরাসিডিয়ামকে খেয়ে ফেলে, তাহলে এটা জু প্ল্যাঙ্কটনের মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে জু প্ল্যাঙ্কটন, ক্রাস্টাসিয়ান কপিপড। এর মধ্যে যখন ঢুকে যাবে, তখন কোরাসিডিয়ামের পরবর্তী যে লার্ভাল স্টেজটা, সেটা অঙ্কোস্ফিয়ারে পরিণত হবে। এবং এই অঙ্কোস্ফিয়ারটা জু প্ল্যাঙ্কটনের যে ইন্টেস্টাইন থাকবে, সেই ইন্টেস্টাইনে ফুটা করে, হ্যাঁ, ওর সাথে মানে আটকে ধরে থাকবে। আবার বলছি, কোরাসিডিয়ামকে যখন খেয়ে ফেলবে জু প্ল্যাঙ্কটনটা, এটা জু প্ল্যাঙ্কটনের ভিতরে যাবে এবং ইন্টেস্টাইনের মধ্যে কোরাসিডিয়ামটা পরবর্তী যে লার্ভাল স্টেজ, অর্থাৎ অঙ্কোস্ফিয়ার, এই যে 3 নাম্বার, এই অঙ্কোস্ফিয়ারে পরিণত হবে। শেপটাও চেঞ্জ হয়ে যাবে এবং এটা জু প্ল্যাঙ্কটনের ইন্টেস্টাইনাল ওয়ালকে ছিদ্র করে তার সাথে আটকে ধরে থাকবে। এবং জু প্ল্যাঙ্কটনটা তাহলে কি বহন করতেছে? অনকোস্ফিয়ার বহন করতেছে। এবং জু প্ল্যাঙ্কটনটা হচ্ছে ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, কপিপড, ক্রাস্টাসিয়ান কপিপড। এখন এই জু প্ল্যাঙ্কটনের মধ্যে অঙ্কোস্ফিয়ার থেকে সে পরবর্তী যে লার্ভাল স্টেজ আছে, প্রোসার্কয়েড, এই প্রোসার্কয়েডে পরিণত হবে। এটা বলতে পারো যে স্যার গতদিনে ক্লাসে তো একদম প্রোসার্কয়েড থেকে শুরু হয়েছিল। আমি বলবো যে হ্যাঁ, প্রোসার্কয়েড থেকে শুরু হয়েছিল, বিকজ ওই প্যারাসাইটটা সম্পর্কে ডিটেইল স্টাডি পরে হয়তো ওভাবে আসে নাই। এই প্যারাসাইটটা সম্পর্কে যেহেতু বেশি স্টাডি হয়েছে, আরো ইন ডিটেইল এর মধ্যে ইনফরমেশনটা আসছে। তো অঙ্কোস্ফিয়ার থেকে প্রোসার্কয়েডে পরিণত হবে এবং এটা যখন প্রোসার্কয়েডে পরিণত হলো, ওই জু প্ল্যাঙ্কটনের ইন্টেস্টাইনাল ওয়ালে আঁকড়ে ধরে থাকা অবস্থাতেই, ওই অবস্থায় জু প্ল্যাঙ্কটনটা কোনো মাছ খেয়ে ফেললো, এবং ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট নাকি সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট? এটা স্যার সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। এক্স্যাক্টলি, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। হ্যাঁ, এটা সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে দেখো, ফার্স্ট হোস্টটা হচ্ছে ইনভার্টিব্রেট এবং এটা ক্রাস্টাসিয়ান। সেকেন্ড হোস্টটা হচ্ছে একটা ভার্টিব্রেট। এই ক্রাস্টাসিয়ানকে খেয়ে ফেলছে জু প্ল্যাঙ্কটনকে, সে ভার্টিব্রেটের মধ্যে চলে আসছে। এখন ভার্টিব্রেটের মধ্যে যখন সে চলে আসবে, তখন আস্তে আস্তে প্রোসার্কয়েড স্টেজটা পরবর্তী যে লার্ভাল স্টেজ, যার নাম হচ্ছে প্লেরোসার্কয়েড, এই প্লেরোসার্কয়েড লার্ভাল স্টেজে পরিণত হবে। এবং প্লেরোসার্কয়েড লার্ভাল স্টেজটা জু প্ল্যাঙ্কটনের যেমন ইন্টেস্টাইনাল ওয়ালে গেঁথে ছিল, ওই যে প্রোসার্কয়েড, অঙ্কোস্ফিয়ার, এই স্টেজগুলো, এরা কিন্তু আবার ইন্টেস্টাইনাল ওয়ালে এই প্লেরোসার্কয়েড গুলো থাকবে না। প্লেরোসার্কয়েড গুলো
সরাসরি আস্তে আস্তে ইন্টেস্টাইন ওয়াল, মানে প্রথমে তো খাবার পর তো ইন্টেস্টাইনে যাবে, তারপর আস্তে আস্তে ওয়াল ভেদ করে এসে ইন্টেস্টাইন ওয়ালের ওই মনে হয় ইয়েতে লার্জেস্ট ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের কাছাকাছি ইয়েতে আটকে ধরে থাকবে। আমি একটু ভুল বলছিলাম আর কি, ইন্টেস্টাইন ওয়ালে থাকবে না, আসলে থাকবে ইন্টেস্টাইনাল ওয়ালেই। অনেক ক্ষেত্রে আবার এদেরকে মাসলেও পাওয়া যায়, এই যে যেমন এখানে দেখাইলাম মাসলে পাওয়া যায়। তো এটা নিয়ে একটু দ্বিমত আছে, হ্যাঁ, যেমন এই প্যারাসাইটের ক্ষেত্রে কখন এটা ইন্টেস্টাইন প্লেরোসার্কয়েডটা কখন মাসলে থাকবে আবার কখন ইন্টেস্টাইনে থাকবে, এটা একটু মানে ডিপেন্ড করে। একটা সময় এটা মাসলে চলে যায়। এর আগে যেমন বাস স্টেপ 1 যখন পড়েছিলাম, বাস স্টেপ 1টা কোথায় ছিল? ইন্টেস্টাইনে ছিল না? জি স্যার, জি বাস স্যার। স্টেপ 1টা, ইন্টেস্টাইনে ছিল স্যার। হ্যাঁ, এই দাঁড়াও, বাস স্টেপ 1টা ছিল ইন্টেস্টাইনে, হ্যাঁ, এটা চলে যাবে মাসলে। এবং এই কারণেই হিউম্যান এটা দিয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে যে মাসলে যেহেতু থাকে, আমরা কি নাড়ি ভুড়ি খাই মাসেল নাকি মাসলটা খাই? মাসল খাই স্যার। মাসেল খাই। মাসেল খাই স্যার। হ্যাঁ, ফ্লেশটা খাই বা মাসলটা খাই। যেহেতু মাসলটা খাই, সে কারণে যদি বাঙালি হইতাম অত চিন্তা থাকতো না, একেবারে কড়াইয়ের মধ্যে তেল ছাইড়ে তেল দিয়ে কটকটা ভাজি করে অথবা সেই রকম আছে রান্না করে পুরা একদম নরম সরম করে তারপর খেয়ে ফেলতাম। কিন্তু ওই যে যেসব দেশে একটু কাঁচা মাছ খায় অথবা হাফ বয়েলড, হাফ বয়েলড কিরকম, যেমন জাপানে আমরা যেমন কাঁচা মাছও খাইছি, ঠিক তেমনি ধরো এত বড় ওই যে রাইস বোল গুলো আছে, ভাতের বাটিগুলো, গরম ভাত তোমার ওই ইয়ে থেকে, ওরা তো পাতিল ইউজ করে না, ওরা হচ্ছে ওই যে রাইস কুকার, রাইস কুকারের মধ্যে থেকে গরম ভাত ওই এর মধ্যে দিয়ে বাটির মধ্যে রেখে একদম গরম, ওর উপরে কিছু কাঁচা মাছ, হ্যাঁ, সস দিয়ে রেখে দেয় ওই গরম এবং তারপর ঢেকে দেয়। ওই গরম ভাতের আঁচে যতটুকু সিদ্ধ হবে অতটুকুই হচ্ছে সিদ্ধ করা, বয়েল করা। তার মানে ভাতের উপরে ভাতের আছে মাছগুলো কুক হচ্ছে, হাফ কুক হচ্ছে। তো এই জাতীয় মানে ইয়েগুলো, ফ্লেশ গুলো দেখা যায় হাফ কুক হয়ে থাকে। ওই হাফ কুক ফ্লেশে যদি সিস্টেড অবস্থায় কোনো প্যারাসাইট থাকে ও তো মরেই না, ইভেন এই পরে প্যারাসাইট গুলো পুরোটা মরে না। যার কারণে হিউম্যানের মধ্যে চলে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এগুলো ফ্লেশে চলে আসে। তারপরে এই মাছ, এখন দেখো এই মাছটাকে যখন এই ডগ খেয়ে ফেললো বা এই ক্যাট, এখানে যদি হিউম্যান থাকে অর্থাৎ ম্যামাল খেয়ে ফেললো, তখন প্লেরোসার্কয়েড বহনকারী এই ফ্লেশটা বা মাছটা প্যারাসাইটের মানে এই নতুন হোস্টের মধ্যে চলে আসবে। এবং এই নতুন হোস্টের মধ্যে যখন চলে আসবে, হোস্টের ইন্টেস্টাইনে এরা অবস্থান নেবে এবং হোস্টের ইন্টেস্টাইনে স্কলেক্সের সাহায্যে এরা আঁকড়ে ধরে থাকবে এবং এখানেই তারা বড় হবে। এবং কত বড় হতে পারে? 10 থেকে 30 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এবং ম্যাচিউর প্রোগ্লটিড গুলো হোস্টের ফেসিসের সাহায্যে বাইরে পরিবেশে উন্মুক্ত হবে এবং এখান থেকে নতুন ডিম আবার অ্যাকোয়াটিক রিজনে চলে আসবে। এইভাবে করে এই প্যারাসাইটের লাইফ সাইকেলটা তোমার সার্কুলেশন হয়। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। স্যার আরেকবার সামারি করলে ভালো হয়। স্যার যেহেতু ফিশ ফ্লেশে থাকে স্যার, সেই হিসেবে সেই ইন্টেস্টাইন থেকে ফ্লেশে আসতে বা ফিশের মধ্যে এই প্যারাসাইটটা কতদিন থাকতে পারে? ফিশের মধ্যে প্যারাসাইটটা থাকতে পারে, ইট ডিপেন্ডস। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে লাইফ সাইকেলটা তোমাদেরকে যেটা পড়ানো হলো, ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্টটাকে স্যার স্যার, কপি স্যার জুপ্ল্যাঙ্কটন। ডাক্সাসিয়ান কপি করছে। এবং এটা হচ্ছে ইনভার্টিব্রেট, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্টকে ফিশ। ফিশ। ভার্টিব্রেট ফিশ। ভার্টিব্রেট হোস্টটা। ভার্টিব্রেট হোস্ট। আচ্ছা, ডেফিনিটিভ বা ফাইনাল হোস্টটাকে ম্যামাল। ম্যামাল। তাহলে এটার লাইফ সাইকেলটা আর একটু বেশি সাদৃশ্য, মানে এটা কি বলবো, একটু বেশি ওটা কি জানি বলে বাংলা ওয়ার্ডটা আছে, বৈচিত্র্যময়।
শুরু হয়েছে লাইফ সাইকেলে ইন্টারমিডিয়েট হোস্ট অফ ইনভার্টিব্রেট দিয়ে, পরে অ্যাকোয়াটিক ভার্টিব্রেটে গেছে অর্থাৎ ফিশে, তারপরে কিন্তু আসছে ম্যামালে। এই ম্যামালটা অ্যাকোয়াটিকও হতে পারে, টেরেস্ট্রিয়ালও হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। তো জি, যদি স্যার। এরকম ভাইভাতে কোশ্চেন করা হয় যে এমন কোন প্যারাসাইটের নাম তুমি বলতে পারবা যার ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট, সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট এবং ফাইনাল হোস্ট এখানে ইনভার্টিব্রেট আছে, ভার্টিব্রেট আছে, ম্যামাল আছে? তার উত্তর হচ্ছে ডিপোথিওসেফালাস ল্যাটাস। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তো এরকম লাইফ সাইকেলটা যে জানবে, লাইফ সাইকেলের এই ছবিটা যে মাথায়, আমি কিন্তু ছবি দেখে পড়াই, এই তোমার রেদার এই যে স্লাইডে লেখা কি আছে এগুলো হচ্ছে আমি কিন্তু ছবি দেখে পড়াই বেশিরভাগ ক্ষেত্রে। তার মূল উদ্দেশ্য হচ্ছে তো মাথার মধ্যে যদি ছবিটা গেঁথে যায় তাহলে পরীক্ষার খাতায় তোমার মুখস্থ করো আর নাই করো, যদি একটু লেখার স্কোপ থাকে নিজে লিখতে পারো। আর আমি ওইরকম টাইপের টিচার না যে ওই কোথায় ফুল স্টপ, কোথায় কমা, ঠিক আছে, কোন জায়গায় এই ওয়ার্ডটা মিসিং হলো, আমি সেটা দেখি না। আমি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা দেখি খাতা দেখার সময়, হ্যাঁ। এবং আমার সঙ্গে স্যাররা যারা আছেন তারাও এই কাজটা করে। সো কোথায় দাড়ি কমা খসে গেল সেজন্য নাম্বার কাটা, কোথায় একটা ওয়ার্ড বাদ পড়লো সেটা না, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা, এবং ছবি সে অ্যাকচুয়ালি আসলে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা এখানে উপস্থাপন করছে কিনা, এই জিনিসগুলোই আমি দেখি। সো মাথার মধ্যে যদি এই লাইফ সাইকেলের চিত্রটা যদি মাথার মধ্যে গেঁথে যায়, এটা অ্যান্সার করার কোনো ব্যাপার না। এটা কেন, যে কোনো মানে লাইফ সাইকেলের ক্ষেত্রে বলছি। সো প্যারাসাইট, এই ফিশ প্যারাসাইটোলজি পড়ার সময় যেমন বলছি লিখে লিখে পড়তে, ঠিক তেমনি লাইফ সাইকেল চ্যাপ্টার গুলো যখন আসবে, এবং একটা কনফার্ম একটা কোশ্চেন আসবেই এই চ্যাপ্টার থেকে, মিসিং হয় না সাধারণত, অ্যাটলিস্ট একটা আসবেই। তো সেখান থেকে লাইফ সাইকেলের ওই ছবিগুলো একটু এঁকে এঁকে প্র্যাকটিস করবা, তাহলে কি নিজের মনে থাকবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে লার্ভাল স্টেজ গুলোর নাম ভুল হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। সাইকেলটা মনে থাকলে তোমাদের এগুলো সব মনে থাকবে। স্যার, হ্যাঁ, স্যার ক্রাস্টাসিয়ান কপিপর জুপ্ল্যাঙ্কটনে তাহলে দুইটা স্টেজ ডেভেলপ করে, অঙ্কোস্ফিয়ার আর প্রোসার্কয়েড। হ্যাঁ, প্রোসার্কয়েড, এবং ওই প্রোসার্কয়েড পর্যন্ত আছে বলেই সে প্লেরোসার্কয়েড, যখন মাছ খেয়ে ফেলে মাছের মধ্যে প্লেরোসার্কয়েড স্টেজে চলে আসে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এই মাছটাকে যদি কোনো ম্যামালস না খায় তাহলে তো এইটা লাইফ সাইকেল আর কন্টিনিউ করতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এর লাইফ সাইকেলটা কন্টিনিউ করতে পারবে না। এখানে দেখো, এটা একটু সিডিসির ইমেজ, এটা হচ্ছে কানাডিয়ান ওই তোমার হিউম্যান মেডিকেল এজেন্সির একটা ইয়া। তারা এখানে হিউম্যান ডিজিজের পার্ট হিসেবে ওদের ওয়েবসাইটে আছে যে হিউম্যানের কত ধরনের ডিজিজ হতে পারে, তোমার প্যারাসাইটিক, মাইক্রোবিয়াল ডিজিজ, সব ওই ওয়েবসাইটে এইগুলো পাওয়া যায়, সিডিসি। এখানে দেখো আরো উন্নত ভাবে দেখানো গেছে। এখানে কিন্তু দুইটা স্টেজ আছে, আমি সেদিন দেখাচ্ছিলাম আই আর ডি দিয়ে, একটা ইনফেক্টিভ স্টেজ আর একটা ডায়াগনস্টিক স্টেজ। মনে আছে কি তোমাদের? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে আই আর ডি দেওয়া নাই, এখানে একটা মাইক্রোস্কোপের সংকেত দিয়ে বলা আছে এটা হচ্ছে ডায়াগনস্টিক স্টেজ। ওই যে আমার কার্সরটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ডায়াগনস্টিক স্টেজ, আর এইটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। হ্যাঁ, এই যে ত্রিচক্র দেখো ইন্ডিকেট করছে। ডায়াগনস্টিক স্টেজ হচ্ছে, ডায়াগনোসিস জানি কি বলছিলাম, যে পরীক্ষা নিরীক্ষা স্যার, বা organ কোনো level এর প্যারাসাইট সবকিছু check করা আলাদা হয়। করাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এটা ফিশ প্যাথোলজি সাবজেক্টে যখন লেভেল 3 থাকবে তখন এটা সংগ্রহ জিজ্ঞেস করতে হবে, মানে করতে হবে যে আর্ট অফ ডিস্টিংগুইশিং ওয়ান ডিজিজ ফ্রম অ্যানাদার ইজ কল্ড ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস কিভাবে করবে? মাছকে কি বলা যাবে যে মাছ তুমি আগামীকাল সকাল 9টার সময় পায়খানা করবা, আমরা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে দিব, টেস্ট করতে দিব, এটা বলা যাবে মাছকে? না স্যার। হ্যাঁ, আর মাছ পায়খানা করে লাভও নাই, কারণ এটা থাকবে ফিশের ফ্লেশে। সো ফিশ ফিসিসের সাথে এটা আসবে না। কাকে বলা যাবে? হিউম্যান হোস্ট। হ্যাঁ, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে হিউম্যান হোস্টের ফিসিস যদি নিয়ে যাওয়া হয়, সেই ফিসিসে হ্যাঁ যদি এই এমব্রায়োনেটেড এগ, এই প্যারাসাইটের ডিম পাওয়া যায়, তাহলেই ডায়াগনোসিস হবে যে হ্যাঁ এই হিউম্যানটা এই প্যারাসাইটিক ডিজিজে আক্রান্ত। বুঝতে পারছো? জি স্যার। ইভেন স্যার। ভেটেরিনারি ক্লিনিকেও এটা হতে পারে
যে ওই লক্ষণ দেখে যদি বোঝা যায় যে এই প্যারাসাইটের সম্ভাব্য আক্রান্ত হতে পারে, তখন ওই কুকুর বা বিড়াল ওদের পায়খানা পরীক্ষা করার মাধ্যমে এটা বোঝা যাবে। দ্যাট ইজ ওয়াই কনফার্ম যেহেতু হওয়া যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই দিস স্টেজ ইজ কল্ড ডায়াগনস্টিক স্টেজ। অর্থাৎ ডিমটার উপস্থিতিতেই ডায়াগনোসিস বোঝা যায়। আর এটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ। জুপ্লাঙ্কটনকে কখনো কি বলা যাবে যে জুপ্লাঙ্কটনে ইনফেস্টেশন হয়েছে প্যারাসাইটিক? বলা যাবে না, কারণ কত কোটি কোটি জুপ্লাঙ্কটন আছে কেউ খবরও রাখে না। আর জুপ্লাঙ্কটন মানুষ খায় না। আমার অ্যাকোয়াকালচার কিংবা ফিশারিজ কোনোটার জন্য যে মানে মানুষের খাদ্য হিসেবে জুপ্লাঙ্কটন মানে অত গুরুত্ব নেই, কিন্তু গুরুত্ব আছে মানুষের খাদ্য হিসেবে মাছের। সো মাছকে যদি প্যারাসাইটটা এফেক্ট করে তাহলে এই মাছকে খেয়ে হিউম্যান এফেক্টেড হবে। সো প্রথমে কিন্তু ফ্লেশে পাওয়া গেছে, তার মানে কি মাছকে ইনফেক্ট করছে বা ইনফেস্ট করছে। দ্যাট ইজ ওয়াই এই স্টেজগুলোকে, যেহেতু মাছের ফ্লেশে পাওয়া যাচ্ছে, এদেরকে বলা হয় ইনফেক্টিভ স্টেজ। সরি, ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ওই প্রথম স্লাইডের পরে আর লাইফ সাইকেল পড়ানোর আগ মুহূর্তে এই সময়টায় ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, একটু শুনিনি স্যার, ওইটা একটু রিপিট করবেন? স্যার টোটাল লাইফ সাইকেলটা আরেকবার রিপিট করলে ভালো হয়। স্যার লাইফ সাইকেলের আগেরটা আগে একটু রিপিট করেন। তাহলে আরেকটা পড়াতে চাইছিলাম, ওটা পড়াবো কিভাবে? স্যার এটা তো শুনিনি স্যার, নেট প্রবলেমের জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে, আচ্ছা এদিকে দেখাই, এদিকে দেখে তারপরে ওই জিনিসটাই আমি এভাবে রিপিট করতেছি যে এগ এবং কোরাসিডিয়া, এই যে এগ এবং কোরাসিডিয়া, ঠিক আছে? আমি এবার লেখার সাথে মিলিয়ে পড়াচ্ছি। এদের অবস্থানটা কোথায়, এগ এবং কোরাসিডিয়া? স্যার ওয়াটারে। ওয়াটারে হ্যাঁ, স্যার। ওয়াটারে, ঠিক আছে? এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি এই ইমেজ গুলো কিন্তু ড্র করা হয়েছে। তো এগ এবং কোরাসিডিয়াম এটা থাকে পানিতে। এটা প্যারাসাইটিক, প্যারাসাইটটা মানে ওই হিউম্যান ফিসিসের সাথে বা টেস্টিল এনিম্যাল ফিসিসের সাথে প্যারাসাইটটা বাইরে বের হয়ে আসে। এবং পানিতে প্রথমে ডরমেন্ট অবস্থায় থাকে। হ্যাঁ, তারা অক্সিজেন কনজিউম করতে থাকে এবং এই 8 থেকে 12 ঘন্টা পর এর মধ্যেই এমব্রায়োটা ফুললি ডেভেলপ হয়ে যায়। স্যার এখানে তো ডেজ লেখা। ও সরি, 12 আওয়ার না, ডেজ। হ্যাঁ, 8 থেকে 12 দিন পর ফুললি ডেভেলপ হয়ে যায় এবং হ্যাচ করার পর এরা সিলিয়েটেড ফার্স্ট লার্ভাল স্টেজে পরিণত হয়। এবং এটা, এই লার্ভাল স্টেজটা কি প্যারাসাইটিক না ফ্রি লিভিং? ফ্রি লিভিং। ফ্রি লিভিং স্যার। ফ্রি লিভিং স্যার। কারণ সিলিয়ার সাথে খুব সুন্দর করে পানিতে ভেসে বেড়ায়। তো এই ফার্স্ট লার্ভাল স্টেজটা সুইম করতে থাকে এবং এরা সুইম করা অবস্থায় ইট মাস্ট বি ইনজেস্টেড, এটা হচ্ছে ইনজেশন মানে খেয়ে ফেলা, ইনজেস্টেড বাই এ কপিপড। হ্যাঁ, এটা ডায়াপটোমাস স্পিসিস হতে পারে, অন্য কপিপডও হতে পারে, উইদিন 24 আওয়ার্স। এটা যখন পানিতে ভেসে বেড়ায় এই সিলিয়েটেড কোরাসিডিয়ামটা, তখন কপিপড তাদের খাবার মনে করে এই সিলিয়েটেড এই লার্ভাকে খেয়ে ফেলে, কোরাসিডিয়ামকে। এই কোরাসিডিয়ামকে যখন খেয়ে ফেলে তখন কপিপটের মধ্যে এরা অবস্থান করে, ঠিক আছে? সরি, স্যার তখন কপিপটের মধ্যে চলে গেল। হ্যাঁ, কপিপটের মধ্যে যখন চলে গেল তখন এরা স্যার নেক্সট, ওইখানে যে 24 হ্যাঁ, মাস্ট ইনজেস্টেড উইদিন 24 আওয়ার্স লেখা আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে যদি ইনজেস্টেড না হয় তাহলে এমনও হতে পারে যে সিলিয়েটেড লার্ভাটা ও মানে আর বেঁচে নাও থাকতে পারে। কারণ কতদিন ও কি আজীবন ধরে হোস্ট সার্চ করতে থাকবে নাকি? হ্যাঁ, তবে এটা ইট ভ্যারিস। হ্যাঁ, এটা এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্টে ভ্যারি করে। এটা কেউ বলতেই পারবে না, যেহেতু বায়োলজিক্যাল এজেন্ট, বলতেই পারবে না যে 24 আওয়ার্স, বা কেউ যদি এখানে 26 ঘন্টা বেঁচে থাকে, কেউ যদি এখানে 36 ঘন্টা বেঁচে থাকে, তারা কেউ দোষ দিতে পারবে না। ঠিক যেমন কোভিড এই ইনফেকশন, এই ভাইরাসটা আমেরিকা ইনফেক্ট করে সব যেমন মাইরে শেষ করে ফেলছে,
ইংল্যান্ডেও মেরে ভর্তা বানাই দিছে, বাংলাদেশে কিন্তু এত মরতেছে না। কেউ কিন্তু বলতে পারবে না যে কোভিড তুই খারাপ, তুই আমেরিকার এত মানুষ মারছিস, বাংলাদেশে মারতে পারতেছিস না, কেউ বলতে পারবে? এটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ড করবে যে ওই পরিবেশে সে কতটুকু কিভাবে বেঁচে থাকতে পারে। পরিবেশ যদি তার জন্য সুবিধা থাকে, তার যদি অক্সিজেন কনজিউম যেটা করতেছে সেটা যদি খুব ভালোভাবে করতে পারে, তাহলে সে হয়তো 24 ঘন্টার জায়গায় 30 ঘন্টা 32 ঘন্টা বেঁচে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন এই যে অঙ্কোস্ফিয়ার, হ্যাঁ, এর শরীরে এসে অঙ্কোস্ফিয়ারে পরিণত হবে। দেখি আমরা অঙ্কোস্ফিয়ারের বেলা কি বলা হয়েছে, যে কোরাসিডিয়ামটা অঙ্কোস্ফিয়ার মানে ওর কি বলে জুপ্লাঙ্কটনের শরীরে আসার পর কমপ্লিটলি তার সাইজ শেপ চেঞ্জ হয়ে যায়। তার যে সিলিয়েটেড কোটটা থাকে, মানে সিলিয়েটেড চারদিক দিয়ে, ওটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে নেকেড অঙ্কোস্ফিয়ার হয়ে যায়। দেখো কোনো সিলিয়েটেড কিছু নাই, হ্যাঁ, সব সিলিয়াগুলো খসে গেছে, এই শরীরে এসে অঙ্কোস্ফিয়ারে পরিণত হয়েছে। তারপর বলছিলাম যে অঙ্কোস্ফিয়ারটা কোথায়, মানে জুপ্লাঙ্কটনের কোথায় অবস্থান নেয় অঙ্কোস্ফিয়ারটা? ইন্টেস্টাইনাল ওয়ালে ইন্টেস্টাইন স্যার। হ্যাঁ, বলছিলাম না ফোঁটা করে জি অবস্থান স্যার। নেয়। এই যে অঙ্কোস্ফিয়ার বোর্স কপিপট ইন্টেস্টাইন ওয়াল এন্ড লজেস, মানে অবস্থান করে ইন সিলোমিক ক্যাভিটি। সিলোমিক ক্যাভিটিতে অবস্থান করে ইন্টেস্টাইনের সাথে আটকে ধরে থাকে এবং উইদিন 14 to 18 days the oncosphere metamorphose to প্রোসার্কয়েড। 14 থেকে 18 দিন পর বা এর মধ্যেই অঙ্কোস্ফিয়ারটা প্রোসার্কয়েডে পরিণত হয়। এই যে প্রোসার্কয়েড লার্ভাল স্টেজটা, প্রোসার্কয়েড পর্যন্ত কোথায় তাহলে অবস্থান করলো? ইনভার্টিব্রেটে ক্রাস্টাসিয়ান কপিপডে স্যার। ইন্টেস্টাইন ওয়ালে স্যার। হ্যাঁ, গুড। প্রোসার্কয়েড পর্যন্ত, অর্থাৎ কোরাসিডিয়াম ঢুকলো, অঙ্কোস্ফিয়ারে পরিণত হলো এবং প্রোসার্কয়েড পর্যন্ত অবস্থান করলো ইন্টেস্টাইনাল ওয়ালে। এখন প্রোসার্কয়েডের বিশেষত্ব কি? এই প্রোসার্কয়েড থাকা অবস্থা মানে প্রোসার্কয়েড স্টেজে থাকা অবস্থাতেই ওই কপেপটটা বা ক্রাস্টাসিয়াটা যদি কোনো মাছ খেয়ে ফেলে, তাহলে এরা মাছের মধ্যে চলে যাবে এবং মাছের মধ্যে যখন চলে গেল তখন প্রোসার্কয়েড escapes in piscine host and lodges in the body muscle. আস্তে আস্তে মাছের প্রথমে তো যাবে মাছের ইন্টেস্টাইনের মধ্যে, তাই না? সেই ইন্টেস্টাইন থেকে আস্তে আস্তে নিজের যোগ্যতায় বের হয়ে সে বডির যে মাসল আছে মাসলে অবস্থান নেবে। এবং মাসলে অবস্থান নেওয়ার পর আস্তে আস্তে প্রোসার্কয়েড লার্ভাল স্টেজটা পরিণত হবে প্লেরোসার্কয়েড লার্ভাল স্টেজে। এই যে প্লেরোসার্কয়েড। সো ইন দ্য body muscle, prosarcoid develops into a long solid plerocercoid. এই যে প্রোসার্কয়েড ছিল যেটা এতে, সেটা এই যে এটা ছিল প্রোসার্কয়েড, ফিশের মাসলে একটা ডেভেলপ হয়ে লং প্লেরোসার্কয়েডে পরিণত হলো এবং এটা কোথায়? এই জুপ্ল্যাঙ্কটিভোর ফিশের মাসলে স্যার। মাসলে। তারপর এরপর যে লার্ভাটা আছে এই যে প্লেরোসার্কয়েড, সে আস্তে আস্তে, এটা তো জুভেনাইল অবস্থায় থাকে, মানে আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে, কি দেখা যায় যে একটা স্কলেক্স এর অ্যান্টেরিয়র সাইড একটা স্কলেক্স ডেভেলপ হয়েছে এবং এই প্লেরোসার্কয়েড 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ একদম ছোট অবস্থায় কিন্তু। এবং এই প্লেরোসাইড তাহলে মাছে এই তোমার ব্রড টেপ ওয়ার্ম, যেটা এই টেপ ওয়ার্মের কোন স্টেজটা তাহলে মাছে পাওয়া গেল? প্লেরোসার্কয়েড। হ্যাঁ, এবং ওই যে একটা সিডিসির যে ছবি দেখালাম, এই প্লেরোসার্কয়েড স্টেজটাকেই বলা হয়েছে ইনফেক্টিভ স্টেজ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এই প্যারাসাইটে যদি আক্রান্ত হয়েই থাকে তাহলে ট্রিটমেন্ট করতে হবে। এটা গরু ছাগলকে হোক, সরি টেরেস্ট্রিয়াল অ্যানিমেল হোক আর মানুষ হোক, তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এখন এখানে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব? যদি অ্যানিমেলের হয়, অ্যানিমেল যদি এই ডিজিজে আক্রান্ত হয়, এই প্যারাসাইট থাকে, তাহলে ওরে কি আমি লবণ পানি দিয়ে গোসল করাবো? না স্যার, No, sir. অ্যান্ডোপ্যারাসাইট না, স্যার। মেডিসিন দিতে হ্যাঁ, হবে। মেডিসিন খেতে হবে, হয় খাবারের সাথে অথবা ডাইরেক্টলি। এই যে এখানে বলা আছে যেমন নাইক্লোসামাইড,
5 mg ট্যাবলেট। হ্যাঁ, অ্যাডাল্টস এবং ওল্ডারদের ক্ষেত্রে 2 গ্রাম। হ্যাঁ, ওল্ডার চিলড্রেন মানে একটু বড় ছেলে মেয়ে যারা, ওদের ক্ষেত্রে 2 গ্রাম করে সিঙ্গেল ওরাল ডোজ। তারপর আর 6 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার কেজি এই রেটে দিতে হবে, মানে এই রেশিওতে দিতে হবে। এবং একটা আছে প্রাজিকুইন্টাল, এটা 600 মিলিগ্রাম ট্যাবলেট। এটা 5 থেকে 10 মিলিগ্রাম পার কেজি ওয়েটে সিঙ্গেল ওরাল ডোজ দিতে হবে। যাই হোক, ওরালি খেতে হবে, কারণ এটা প্যারাসাইটটা মানুষের ইন্টেস্টাইনে এফেক্ট করবে। সো অবশ্যই এমন কিছু ওষুধ খেতে হবে যেটা কিনা ইন্টেস্টাইনের মধ্য দিয়ে যায়, যাতে করে ওখান থেকে প্যারাসাইট গুলোকে আস্তে আস্তে সে ডিটাচ করে হয় মেরে ফেলবে, অথবা ওই ফিসিসের সাথে বের করে দিবে। আর স্যার পরীক্ষায় স্যার লাইফ সাইকেল আসলে আমরা কোন অংশটা মানে স্যার লিখবো? এখানে কোন অংশটা আলাদা করে বলা হয়েছে? না স্যার, এই যে বিস্তারিত এটা লিখবো না, যে চিত্র সহ যেটা দেখালেন, চিত্র নিচে যে শর্ট লেখা আছে। আরে ভাই, এটা কি সমস্যা করছে এটা দিলে? তোমার স্যার বুঝতেছি না স্যার। এই প্যারাসাইট হলে তাহলে মানে লাইফ সাইকেলটা সম্পর্কিত প্রশ্ন আসলো, এবং যদি এটা হয় তাহলে তুমি কি করবা, এই জাতীয় কিছু কোশ্চেন আসলো, তখন তুমি যদি এখানে লাইফ সাইকেলের চিত্রটা আঁকায় দিয়ে রাখো, তাহলে কি সেই কোশ্চেনের ফুল অ্যান্সারটা পাওয়া যাবে? নো স্যার। না স্যার। হ্যাঁ, এবং সে বাকৃবিতে আসার পর তোমরা প্রথমেই দুইটা কাজ করবে, সেটা হচ্ছে আগের যে সেমিস্টারে ফাইনাল পরীক্ষা হবে, ওই সেমিস্টারের সাবজেক্ট গুলো প্রিভিয়াসলি 4-5 বছরের যে কোশ্চেন গুলো ফাইনালে ছিল লাইব্রেরি থেকে তুলে ফটোকপি করে একটু সলভ করার চেষ্টা করো, কিছু কিছু তাহলে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবে। ঠিক এটার ক্ষেত্রেও কোশ্চেন গুলো প্যাটার্ন সাধারণত, তো এটা এমন না যে এসএমএস টাইপ কোন কোশ্চেন হবে, অথবা মেসেঞ্জারে হাই ব্রো হাউ আর ইউ এরকম সংক্ষেপে তুমি কিছু লিখে দিলে। হ্যাঁ, এরকম কিছু না, প্যাটার্নটা দেখলে তুমি প্যাটার্নটা ধরতে পারবে। এবং আমি তোমাদেরকে এই কোশ্চেনের জন্য বিন্দুমাত্র কোনো দোষ দিব না, কারণ তোমরা একটা বছরের প্রায় 1 বছর ধরে নর্মাল ক্লাসের বাইরে, আর এই সাবজেক্টে নিয়ে তো তোমাদের সামনে যাওয়া যায়। হ্যাঁ, এবং তোমরা কোশ্চেনও লাইব্রেরিতে তো এসে তোমরা একটু কোশ্চেন দেখতে পারতেছো না, ইচ্ছা থাকলেও উপায় নেই। সো কোশ্চেন আমি এটাই বলবো যে কোশ্চেনটা দেখলে তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে, তখন মানে আর এই কোশ্চেনটা আসবে না স্যার তাহলে খালি লাইফ সাইকেলই দিয়ে দিব, এগুলো লিখবো না, এগুলো কেন পড়বো, এগুলো আর তখন বলবো না। ঠিক আছে স্যার? স্যার দ্বিতীয় স্লাইডটা একটু বের করেন স্যার। স্যার আজকে দ্বিতীয় নাম্বার। জি স্যার, এইটা স্যার আগেরটা স্যার। এটা না স্যার। এটা না স্যার। এটা না স্যার। এটা প্রথম স্লাইড, এর আগে মানে কোনো স্লাইড নাই, এটা অন্য গতকালের ডিজিজের স্লাইড, গতকালের লাইফ সাইকেলের স্লাইড। স্যার তাহলে সামনে যান। এইটা স্যার। এটা কি স্যার দেখি না, একটু দেখলাম স্যার। ও আচ্ছা, এটাও যে এই নাম্বারটা হচ্ছে স্ক্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপিক ইমেজ, এটা হচ্ছে স্কলেক্স। বি নাম্বারটা হচ্ছে ওই নরমাল লাইট মাইক্রোস্কোপিক ইমেজ, এটা স্কলেক্স। আর সি নাম্বারটা হচ্ছে ম্যাচিউর প্রোগ্লটিড। হ্যাঁ, এই ম্যাচিউর প্রোগ্লটিডটা এর মধ্যে এটা তো হার্মাফ্রোডাইট, এর তো মনে আছে তাই না? জি স্যার। জি স্যার। হার্মাফ্রোডাইট মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারস এখানে উপস্থিত থাকবে, এবং ওইটার জন্যই তোমার এখানে যেমন মেল রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার বলতে এখানে টেস্টিস আছে, যে টি, এখানে সব লিখে দিছি আমি, টি টেস্টিস এই যে এই পার্টে এখানে থাকবে, তারপর ভাইটেলারিয়া ঝিল্লি এই পার্টে থাকবে, এগুলো হচ্ছে টেস্টিস এর পার্ট আর কি, মেল রিপ্রোডাক্টিভ অংশের পার্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ অংশের পার্ট এখানে থাকবে যে ওভারি। এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, এইটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আর কি, ওভারঅল। বুঝতে পারছো? জি স্যার। এই আর কি স্যার, যদি জুওপ্ল্যাঙ্কটনের ভিতরে অঙ্কোস্ফিয়ারে ডেভেলপ করার পর ওই জুওপ্ল্যাঙ্কটনকে ফিশ খেয়ে ফেলে, তাহলে কি ফিশে প্রোসার্কয়েডটা ডেভেলপ হতে পারবে না ওই স্টেজ পর্যন্ত? ফিশে যেটা পাওয়া যাবে ফিশের ফ্লেশে, সেটা প্লেরোসার্কয়েড, এটা খালি মনে রাখবে।
জি স্যার। ফিশের ফ্লেশে প্লেরোসার্কয়েড পাওয়া যাবে। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে কি আমি ধরে নিব যে এই লাইফ সাইকেলটা হয়ে গেছে পড়া? জি স্যার। জি স্যার। আমি তোমাদের সিআরকে জি, আজকে স্যার। এটা দিয়ে দিব, এটা ওই যে পিডিএফ করে এটা স্লাইড মানে স্লাইডটা দিয়ে দিব আর কি। তাহলে আমরা প্রথমে কালকে বাস স্টেপ 1 পড়লাম, আজকে পড়লাম হচ্ছে এই ব্রড স্টেপ 1। হ্যাঁ, ব্রড ফিশ স্টেপ 1। আরেকটা জিনিস বারবার করে বলে রাখতেছি যে শিরোনামগুলো একটু মনে রাখবা। ওটা বাস স্টেপ 1, এটা ব্রড ফিশ স্টেপ 1। যদি কোশ্চেনে আসে ব্রড ফিশ স্টেপ 1, তুমি বাস স্টেপ 1 লিখো না, ঠিক আছে? কোশ্চেনটা ব্রড ফিশ স্টেপ 1 হিসেবে আসতে পারে, বাস স্টেপ 1 স্যার। হিসেবে আসতে পারে। তারপরে হিউম্যানে ডিভোচিওসেফালিয়াসিস এই ডিজিজ সৃষ্টি করে এমন একটা প্যারাসাইটের লাইফ সাইকেল এবং ডিটেইল তুমি লেখো, এভাবেও আসতে পারে। হ্যাঁ, অর্থাৎ প্যারাসাইটের নাম যেমন জানতে হবে, ঠিক তেমনি কমন যে নেমটা লাইফ সাইকেল, যেমন এটা ব্রড ফিশ স্টেপ 1, এটা হচ্ছে কমন নেম, এটাও জানতে হবে। হ্যাঁ, কারণ এক্সাম ইজ এক্সাম, এটা তোমাকে জাস্টিফাই করার জন্য যে তুমি কিভাবে এটা সম্পর্কে পড়াশোনা করলে, কতটুকু নলেজ তোমার হলো। কারণ নোট টোট তো সবই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো এখন পড়াটা তোমার দায়িত্ব। তো এখন পড়ার সময় এইটা পড়বা, ওইটা পড়বা না, সেটা পড়লে আবার ওইটা পড়া যাবে না, এরকম চিন্তা ভাবনা করে পড়লে একটু সমস্যা হবে আর কি। আমি ইন ডিটেইলস সবই কিন্তু বলে দিলাম। একটু টেকনিক্যালি পড়ো। কারণ আমি ব্যক্তিগতভাবে এটা বলেই তোমাদেরকেও বলছি যে ভাই মুখস্থ আমার হয় না, আর মুখস্থ ছাত্র জীবনে আমি করতে পারতাম না। আমার কম্পিটিটরদের থেকে এই কারণে মুখস্থের দিক থেকে আমি পিছিয়ে থাকতাম। আমাকে যে আশপাশের জিনিসগুলো মেনটেন করে পড়তে হতো। হ্যাঁ, তো সে কারণে দু একবার এরকম হয়েছে যে আমি শিরোনামটা ভালো করে পড়ে জানি, ভিতরে সব পড়ে গেছি। দেখা গেল কি আমার সবই কোশ্চেন কমন, কিন্তু বুঝতেছি না যে এই কোশ্চেনের অ্যান্সার কি ওইটা হবে না ওই কোশ্চেনের অ্যান্সার এটা হবে। আমি সবই পড়ছি, ওই শিরোনামটা ভালো করে দেখে যায়নি। তো এই তীরে এসে যাতে ওরকম তৈরি না দেবে, ঠিক আছে? হ্যাঁ, কে জানি কি বলতেছিলাম? স্যার, যদি সায়েন্টিফিক নেম চাই, যদি ভাইভাতে বা 1 মার্কের কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেনে, তাহলে কি দুইটাই বলবো? এই যে এখানে যেভাবে লিখে দিছি ওইভাবে লিখে দিতে পারো, সমস্যা নেই। হুম। আচ্ছা, আমরা দুইটা সেস্টোড প্যারাসাইট নিয়ে পড়ছি। লাস্ট ওয়ান সেস্টোড প্যারাসাইট যেটা আছে, এটা কার্প জাতীয় ফিশের ক্ষেত্রে এটা একটি প্যারাসাইট। লিগুইলা ইন্টেস্টাইনালিস, হ্যাঁ, বা সেস্টোড ইনফেকশনের ক্ষেত্রে লিগুলোসিস বলা হয়। মূলত এটি ছিল প্রথম স্লাইডের, মানে সেস্টোড প্যারাসাইটের প্রথম স্লাইড। কেন জানি মনে হলো যে না, আগে ওই তোমার বাস স্টেপ 1 থেকে শুরু করি। এই কারণে এখানে ইন্ট্রোডাক্টরি একটু কথা বলা আছে যে সেস্টোড প্যারাসাইট গুলো কোন কোন ফ্যামিলির আন্ডারে মধ্যে পড়ে গেছে। এরা হচ্ছে সেস্টোড গুলো সাধারণত সিউডোফাইলিডিয়া ফ্যামিলি, প্রোটিওসেফালিয়া, প্রোটিওসেফালিয়া ডিয়া ফ্যামিলি, তারপর 278টা কি আছে, ওই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক বালতির মতো ট্যাঙ্ক, যেগুলি বালতির মতো সাদা ট্যাঙ্ক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে 278টা, নিচে উপরে সব মিলাইয়া আদার প্রেগনেন্সি এতে যে একটা সরে তুমি জব দিবা। এই তো কোলা তো আমি আর বের করতে না, তার কথা আমি তোমার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আইলে আবার দিবা না, কেউ না, এক হ্যাট ছাড়া। আর ইয়ে কি আছে, মেশিন কি আছে বলো? মেশিন তো ওয়ালের লগে ফিটিং করা, ওয়ালের সাথে ফিট করব, ওইটা করা হতো না। না আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ হয়ে এটা যাব এবং স্যারের জিজ্ঞেস করব। ঠিক আছে, থ্যাংক ইউ। যারে একটা রুম আছে ভিতর দে, এই রুমের একটা চাবি না, আমি এই রুম কি আছে না, ওই রুমে টুকটাক 4-5টা জিনিস আছে। কিছু জিনিস আছে। আচ্ছা, যে তুমি বলবা না। সেটাই। আচ্ছা, একটু সরি, সেটা হচ্ছে যে এই হেড হওয়ার কারণে প্রত্যেক বিষয়ের ঝামেলা সামাল দেওয়া লাগে। এই কারণে ক্লাসের মধ্যেও 14 বার করে ওই ব্যাপার নিয়ে ডিস্টার্ব হয়। তোমাদের ক্লাসেই নাকি, তোমাদের আগের ব্যাচে ওদেরকে যখন লেভেল 1 সেমিস্টার 2 ক্লাস নিচ্ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলাম, আমার মনে আছে একটি ক্লাসে আমার 26টা ফোন কল আসছিল এবং এর মধ্যে 15 থেকে 16টা আমাকে জবাব দিতে হয়েছে। হ্যাঁ, তো ওগুলো ছিল একটা
দুর্বিষহ দিন সেগুলো। পড়াশোনায় কনসেন্ট্রেশন থাকে না, ক্লাস নিতে যে কনসেন্ট্রেশন সেটাও হারায় ফেলতাম। তো যেটা বলছিলাম যে সেস্টোড প্যারাসাইট গুলো সিউডোফাইলিডিয়া, প্রোটিওসেফালিয়াডিয়া, তারপরে ট্রাইপ্যানোরহিঙ্কিয়া, হ্যাঁ, ক্যারিওফাইলিডিয়া, এইসব ফ্যামিলির মধ্যে অন্তর্গত এই সেস্টোড প্যারাসাইট গুলো। এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা কমন প্যারাসাইট হচ্ছে লিগুইলা ইন্টেস্টাইনালিস। এই লিগুইলা ইন্টেস্টাইনালিস এটা প্লেবোসার্কয়েড স্টেজটা ফ্রেশ ওয়াটার কার্পের ক্ষেত্রে পাওয়া যায়। আবার বলতেছি যে ফ্রেশ ওয়াটার কার্প যেগুলো আছে, রুই কাতলা, এগুলোর ক্ষেত্রে এই প্যারাসাইটটা খুব মানে বেশি দেখা যায়, পাওয়া যায়। এবং ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, যে একটা মাছ কেটে প্যারাসাইট গুলোকে, সাদা সাদা প্যারাসাইট গুলোকে বের করে রাখা হয়েছে। এখন এই প্যারাসাইটটা একটু সাদাটে এবং একটু আইভরি কালার, মানে অফ হোয়াইট কালার, অফ হোয়াইট আইভরি কালারের হতে পারে অথবা সাদাটে হতে পারে, সাধারণত আইভরি কালারই হয়। এরা সেস্টোড প্যারাসাইট। তবে তোমরা এখন যেটা শুনবা, এটা শুনে নিজেরাই আশ্চর্য হয়ে যাবে যে এই প্যারাসাইট সেস্টোডের মূল বিশেষত্ব কি বলো দেখি। সেস্টোড প্যারাসাইটের স্যার স্যার সেগমেন্টে সেগমেন্ট বা প্রোগ্লোটিডস থাকে। হ্যাঁ, গুড। দুইটা বিশেষত্ব হচ্ছে, একটা হচ্ছে বডি সেগমেন্ট, এটা হচ্ছে প্রোগ্লটিড। এদের না বডি সেগমেন্টের না, মানে এই যে এখানে হোল বডি, হ্যাঁ, এটা যে ওইরকম সেস্টোডের মধ্যে চারটা সেগমেন্ট সেগমেন্ট করা, ওইরকম সুপার ফাইন কোন সেগমেন্ট না। এবং এদের যে স্কলেক্স, এটাও একটু ডিফারেন্ট। স্কলেক্সের জায়গায় এদের বুথ্রিডিয়া থাকে। সেটা বলতেছে যে লিগুলা হ্যাজ নো প্রোগ্লটিডস, এর সাধারণত প্রোগ্লটিড নাই। তারপরও এদের যে মানে আচার আচরণ এবং এদের যে ফিজিওলজি বায়োলজি পুরোটাই সেস্টোডের সাথে মিলে বলে এদেরকে সেস্টোড গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই তোমার ফ্যামিলির অন্তর্গত প্যারাসাইট গুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের বডি সেগমেন্টেড না, এবং সেগমেন্টেড না বলেই হোল বডিটা একটা মেডিয়ান ফারো, একটা মেডিয়ান ইয়ে হিসেবে দেখা যায়, পুরোটা মিলে একটা বডি এই হিসেবে মনে হয়। ওইরকম নর্মাল যে সেগমেন্ট সেটা দেখা যায়। আর অ্যান্টেরিয়র এন্ড এর দুটো বুথ্রিডিয়া থাকে, এই হচ্ছে বুথ্রিডিয়া। দেখতে স্কলেক্সের মতো, আসলে কিন্তু স্কলেক্স না, একে বলে বুথ্রিডিয়া। বলতে পারো যে স্যার বুথ্রিডিয়া কি? মূলত বুথ্রিডিয়া একটা নাম, তবে বুথ্রিডিয়ার বিশেষত্ব হচ্ছে যে বুথ্রিডিয়া আর সেমি সার্কুলার মাস্কুলার স্ট্রাকচার that act by pinching the host tissue. এখানে তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ ছোট্ট করে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আমি পড়ানোর সময় এবং পরীক্ষার খাতাতে ছবিতে বিশ্বাস করি বেশি, আর ছবিতে কমফোর্ট ফিল করি। এই ছবিগুলো যদি আজকে না দেখাইতাম তাহলে তোমাকে আমি হয়তো বুথ্রিডিয়া কি বুঝতে পারতাম না, লাইফ সাইকেল গুলো ভালো করে বুঝতে পারতাম না, এগুলো মানে অনেক কিছু ভালো করে বুঝাতে পারতাম না। এটা আমি ছাত্র জীবনে ফিল করছি যে এরকম হয়তো মুখে মুখে বলে গেছে বা একটু বোর্ডে আঁকাই দিছে, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য থিং এই জিনিসটা হয়তো বুঝতে পারিনি। সে কারণে ওইটা থেকে আমার এটা প্রয়াস আর কি। আগে এইরকম করে এত ছবি টবি দিয়ে কিন্তু পড়ানো হতো না। তো তোমাদের বোঝার সুবিধার্থে এটা করা হয়েছে। এই যে বুথ্রিডিয়া, এই পার্টটা দিয়ে তোমার ইন্টেস্টাইনের সাথে আঁকড়ে ধরে থাকে, যেটা স্কলেক্স যে কাজটা করতো, হ্যাঁ, এখানেও সেই কাজটাই হয়। তবে এটা এদেরকে স্কলেক্স বলা যাবে না, একটু স্ট্রাকচার ভিন্ন, তবে কাজটা কিন্তু একই। যে সেমি সার্কুলার পার্ট এবং এদের মাস্কুলার স্ট্রাকচার আছে, তারা হোস্টের টিস্যুর সাথে আটকে, পিঞ্চিং করে আটকে এখানে ঝুলে থাকে। এবং এই বুথ্রিডিয়াটার বিশেষত্ব হচ্ছে যে এই বুথ্রিডিয়াস এবং এর সাথে একটা টেন্টাকলস থাকে, ওই যে অক্টোপাসের যেমন টেন্টাকল থাকে না? জি স্যার। জি জি স্যার। স্যার। এই যে দেখো এখানে টি দিয়ে এটা টেন্টাকলস থাকে, এবং এই টেন্টাকলে হুক আছে। হ্যাঁ, তো এই বুথ্রিডিয়া এবং টেন্টাকল এটা মিলেই ওই হোস্টের টিস্যুর সাথে আঁকড়ে ধরে থাকে। স্কলেক্স না, এটা বুথ্রিডিয়া, তবে কাজ অনেকটা স্কলেক্স মতোই, এবং এটা শেপ হচ্ছে হর্সশু শেপড। হর্সশু শেপড এরা।
এই হচ্ছে এই প্যারাসাইটের লাইফ সাইকেল। লাইফ সাইকেলে যাওয়ার আগে এখন তো তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না যে সেস্টোডের লাইফ সাইকেলটা কেমনে আবর্তিত হয়? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা অনেকটা সেরকম, তবে আমি শিওর না যে তোমাদেরকে এটা আমি পড়া শেষ করতে পারবো কিনা, মনে হয় শেষ করতে পারবো না। আজকে ক্লাস স্যার, আজকে 12টা বাজে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো। জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।